আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্রিজ সার্কিট নিয়ে। আচ্ছা, ব্রিজ সার্কিট আমরা কি ক্ষেত্রে ইউজ করে থাকি? ব্রিজ সার্কিট মেনলি দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে এসি ব্রিজ আর একটা হচ্ছে ডিসি ব্রিজ। ব্রিজ সার্কিটের সাহায্যে আমরা সাধারণত আননোন রেজিস্ট্যান্স, আননোন ইন্ডাকটেন্স, আননোন ক্যাপাসিটেন্স এবং আননোন ফ্রিকোয়েন্সি বের করে থাকি একটা রেফারেন্স স্ট্যান্ডার্ড, একটা না বেশ কয়েকটা স্ট্যান্ডার্ড ভ্যালুর সাহায্যে। তাহলে ব্রিজ সার্কিট হচ্ছে জানা কিছু মানের হেল্প নিয়ে অজানা প্যারামিটারের মান নির্ণয়ের একটা পদ্ধতি। ব্রিজ সার্কিট সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ডিসি ব্রিজ, আরেকটা হচ্ছে এসি ব্রিজ। ডিসি ব্রিজের মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সের মান নির্ণয় করে থাকি, আর এসি ব্রিজের মাধ্যমে আমরা ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এবং ফ্রিকোয়েন্সির মান নির্ণয় করে থাকি। ব্রিজ সার্কিটের আবার বেশ কিছু পদ্ধতি আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই আলোচনা করছি তাহলে ব্রিজ সার্কিট নিয়ে। Bridge circuit is a null method that operates on the principle of comparison. ব্রিজ সার্কিটকে আমরা নাল মেথড বলছি, যেটা কোন প্রিন্সিপালে কাজ করে? কম্পারিজন প্রিন্সিপালে কাজ করে। আচ্ছা, that is known standard value is adjusted until it is equal to the unknown value. একটা জানা ভ্যালুকে আমরা অ্যাডজাস্ট করে থাকি একটা, যতক্ষণ না পর্যন্ত সেটার মান সেই আননোন ভ্যালুটা সমান হয় ততক্ষণ পর্যন্ত। তাহলে ব্রিজ সার্কিট মেথডটা হচ্ছে এমন একটা মেথড যাটাকে আমরা নাল মেথড বলছি, যেটা কম্পারিজনের বেসিসে কাজ করে। কম্পারিজনটা কিভাবে করি? একটা জানা মানকে একটা স্ট্যান্ডার্ড মানের সাথে আমরা একটা অজানা মানকে ইকুয়াল করার চেষ্টা করি। এইভাবে আমরা অজানা মানটা বের করার চেষ্টা করি। Bridge circuit is a null method that operates on the principle of comparison. That is, known standard value is adjusted until it is equal to unknown value. তাহলে ব্রিজ সার্কিটটা হচ্ছে এমন একটা মেথড যার মাধ্যমে আমরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালুকে অ্যাডজাস্ট করে সেই আননোন ভ্যালুটা বের করার চেষ্টা করব কম্পারিজনের মাধ্যমে। ব্রিজ সার্কিট মেনলি দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ডিসি ব্রিজ আর একটা হচ্ছে এসি ব্রিজ। ডিসি ব্রিজের সাহায্যে আমরা রেজিস্ট্যান্সের মান নির্ণয় করে থাকি, আর এসি ব্রিজের সাহায্যে আমরা ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এবং ফ্রিকোয়েন্সির মান নির্ণয় করে থাকি। রেজিস্ট্যান্স আবার তিন প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে লো, একটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে হাই। রেজিস্ট্যান্সের ব্রিজ সার্কিটের মাধ্যমে রেজিস্ট্যান্সের মান নির্ণয়ের জন্য তিনটা পদ্ধতি বেশ পপুলার সাধারণত। সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ, কেলভিন ব্রিজ এবং মেগা ওহম ব্রিজ। আমরা এই প্রত্যেকটা মেথড সম্পর্কেই একটু একটু করে শিখব। আচ্ছা, আর এসি ব্রিজ, এসি ব্রিজের মাধ্যমে যদি আমরা যখন ইন্ডাকটেন্স মেজার করব, ইন্ডাকটেন্স মেজার করার জন্য তিনটা খুব পপুলার মেথড আছে: ম্যাক্সওয়েলস ব্রিজ, হেইজ ব্রিজ এবং ওয়েন ব্রিজ। আমরা এই তিনটা মেথড সম্পর্কেই শিখব। এরপরে আছে হচ্ছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স মেজারমেন্টের জন্য পপুলার মেথড হচ্ছে শেয়ারিং ব্রিজ, আর ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের জন্য পপুলার মেথড হচ্ছে ওয়েন ব্রিজ। আমরা হচ্ছে এই প্রত্যেকটা মেথড সম্পর্কেই ডিটেল শিখব। আচ্ছা, এখন আসছি তাহলে রেজিস্ট্যান্স মেজারমেন্ট নিয়ে। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স মেইনলি তিন প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে লো, আরেকটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে হাই। লো ম্যাডাম রেজিস্ট্যান্স, ডিসপ্লেটা একটু জুম করলে ভালো হতো, একটু বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে তিন প্রকার:
একটা হচ্ছে লো, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে হাই। লো বলছি কখন, যখন 1 ওহমের চেয়ে কম, সেই রেজিস্ট্যান্সকে আমরা বলছি লো রেজিস্ট্যান্স। মিডিয়াম বলছি 1 ওহম থেকে 0.1 মেগা ওহম পর্যন্ত রেজিস্ট্যান্সকে। আর হাই রেজিস্ট্যান্স বলছি 0.1 মেগা ওহমের উপরের রেজিস্ট্যান্সগুলোকে। ব্রিজ সার্কিটের মাধ্যমে আমরা লো রেজিস্ট্যান্সের মান নির্ণয় করার জন্য 3টা পদ্ধতি ইউজ করে থাকি। একটা হচ্ছে অ্যামিটার ভোল্টমিটার মেথড, কেলভিনস ডাবল ব্রিজ মেথড, আর একটা হচ্ছে পটেনশিওমিটার মেথড। আচ্ছা, তাহলে আমাদের পরীক্ষায় বারবার কোশ্চেন আসতে পারে লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট করার জন্য ব্রিজ পদ্ধতি নামগুলো উল্লেখ করতে। তখন আমরা উত্তর দেব যে লো রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য 3টা ব্রিজ পদ্ধতি পপুলার। 3টা ব্রিজ হচ্ছে অ্যামিটার ভোল্টমিটার মেথড, কেলভিনস ডাবল ব্রিজ মেথড এবং পটেনশিওমিটার মেথড। এই 3টা হচ্ছে লো রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য টেকনিক। আচ্ছা, এরপর আসে হচ্ছে মিডিয়াম রেজিস্ট্যান্স। আচ্ছা, মিডিয়াম রেজিস্ট্যান্সের রেঞ্জ হচ্ছে 0.1 থেকে 1 থেকে 0.1 মেগা ওহম পর্যন্ত। আচ্ছা, তাহলে মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য কি কি পদ্ধতি আছে? 3টা পদ্ধতি আছে, অ্যামিটার ভোল্টমিটার মেথড, সাবস্টিটিউশন মেথড, ওয়েস্টার্ন ব্রিজ মেথড এবং হচ্ছে ওহম মিটার মেথড। তাহলে কমন হচ্ছে অ্যামিটার ভোল্টমিটারটা, এটার ক্ষেত্রেও কমন, মিডিয়াম রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও কমন। আর এখানে আছে কেলভিনস ডাবল ব্রিজ মেথড লো রেজিস্ট্যান্সের জন্য, আর এখানে আছে হুইস্টন ব্রিজ এবং ওহম মিটার এবং সাবস্টিটিউশন। তাহলে বাই কোশ্চেন আসতে পারে লো রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য কি কি টেকনিক ইউজ করা হয়, ব্রিজ টেকনিক, এবং মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য কি কি ব্রিজ মেথড ইউজ করা হয়। নামগুলো শুধুমাত্র বললেই হবে। আচ্ছা, রেজিস্ট্যান্সের টাইপ অনুযায়ীও আবার কোয়েশ্চেন আসতে পারে যে রেজিস্ট্যান্স কয় প্রকারের হয়ে থাকে এবং কি কি। তখন আমরা বলবো লো, মিডিয়াম এবং হাই। এবং লো কখন বলবো? যখন 1 ওহমের কম। মিডিয়াম বলবো তখন যখন 1 ওহম থেকে 0.1 মেগা ওহমের মধ্যে। এবং হাই রেজিস্ট্যান্স যখন 0.1 মেগা ওহমের উপরে, তখন সেটাকে বলবো হাই রেজিস্ট্যান্স। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে হাই রেজিস্ট্যান্স মেজারমেন্টের পদ্ধতি, ব্রিজ পদ্ধতি। হাই রেজিস্ট্যান্সের জন্য 4টা ব্রিজ পদ্ধতি খুব পপুলার। কি? একটা হচ্ছে ডিফ্লেকশন মেথড, আরেকটা হচ্ছে লস অফ চার্জ মেথড, আরেকটা হচ্ছে মেগ ওহম ব্রিজ মেথড এবং বেকার মেথড। এই 4টা মেথড ইউজ করে আমরা হাই রেজিস্ট্যান্স মেজার করে থাকি। তার মধ্যে মেগারটা খুবই প্রচলিত। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার মেজারমেন্টের ইনস্ট্রুমেন্টেশন ল্যাবে এই মেগার দিয়ে আর্থের রেজিস্ট্যান্স, সাধারণত আর্থকে ইনফাইনাইট রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করা হয়, এই মেগারের সাহায্যে আর্থের রেজিস্ট্যান্স আমরা টেস্ট করেছিলাম। আচ্ছা, তাহলে হাই রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য 4টা টেকনিক হচ্ছে ডিরেক্ট ডিফ্লেকশন মেথড, লস অফ চার্জ মেথড, মেগ ওহম ব্রিজ মেথড এবং মেগার মেথড। এরপর আসছে হচ্ছে ইন্ডাকটেন্স মেজারমেন্ট। ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এবং ফ্রিকোয়েন্সি, এই 3টা আমরা এসি ব্রিজের সাহায্যে নির্ণয় করে থাকি। আচ্ছা, এই 3টার মান নির্ণয় করার জন্য আমরা হচ্ছে এসি ব্রিজের হেল্প নিচ্ছি। ইন্ডাকটেন্স আবার 2 প্রকারের হয়ে থাকছে। একটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করে থাকছি। আরেকটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, যাকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। সেলফ ইন্ডাকটেন্স মেজারমেন্টের জন্য এই 5টা এসি ব্রিজ টেকনিক ইউজ করা হয়। কি কি টেকনিক? ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স ব্রিজ মেথড, ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ মেথড, হেইস ব্রিজ মেথড, ওয়েন্স ব্রিজ মেথড এবং অ্যান্ডারসনস ব্রিজ মেথড। এই 5টা মেথড আমরা সেলফ ইন্ডাকটেন্স নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি। এরপরে আসছে হচ্ছে
মিউচুয়াল ইন্ডাকটেন্স মেজারমেন্ট। আচ্ছা, মিউচুয়াল ইন্ডাকটেন্স মেজারমেন্টের জন্য আমরা হচ্ছে 4টা মেথড ইউজ করে থাকি। সেই 4টা মেথড কি? একটা হচ্ছে হেভিসাইড মিউচুয়াল ইন্ডাকটেন্স মেথড, আরেকটা হচ্ছে কেরি ফস্টার ব্রিজ, আরেকটা হচ্ছে হেইডিলার ব্রিজ এবং ক্যাম্পবেলস ব্রিজ। সাধারণত এই ব্রিজগুলোর নামগুলো আপনারা দেখবেন যে সায়েন্টিস্ট ইনভেন্ট করেছে তার নাম অনুসারে। যেমন ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স ব্রিজ, এটা হচ্ছে ম্যাক্সওয়েলস নামক একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন, এবং ইন্ডাকটেন্স ব্রিজ হয়েছে কারণ ইন্ডাকটেন্স নির্ণয় করছি এই কারণে। আচ্ছা, এই হেইস ব্রিজটাও হেই নামের সায়েন্টিস্ট ইনভেন্ট করেছিল, আবার ওয়েন ইনভেন্ট করেছিল এবং অ্যান্ডারসন ইনভেন্ট করেছিল। সাধারণত এই ব্রিজগুলোর নাম ওই সায়েন্টিস্টের ইনভেনশন অনুযায়ী হয়েছে, সায়েন্টিস্টের নাম অনুযায়ী হয়েছে। তেমন এই যে কেরি ফস্টার, হেইডিলার, ক্যাম্পবেলস, এগুলো প্রত্যেকটাই হচ্ছে সায়েন্টিস্টের নাম, রিসার্চারের নাম। তাহলে ইন্ডাকটেন্সের জন্য দুই প্রকারের, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে মিউচুয়াল। সেলফ ইন্ডাকটেন্স মেজারমেন্টের জন্য 5টা মেথড আছে: ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স ব্রিজ, ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স ব্রিজ, হেইস ব্রিজ, ওয়েন ব্রিজ এবং অ্যান্ডারসন ব্রিজ। আর মিউচুয়াল ইন্ডাকটেন্স মেজারমেন্টের জন্য 4টা টেকনিক, সেটা হচ্ছে হেভিসাইড মিউচুয়াল ব্রিজ, কেরি ফস্টার ব্রিজ এবং হেইডিলার ব্রিজ এবং ক্যাম্পবেলস ব্রিজ। এইভাবে আমরা ইন্ডাকটেন্স মেজার করব ব্রিজ, এসি ব্রিজ টেকনিকের সাহায্যে। এরপরে আসছে হচ্ছে ক্যাপাসিটেন্স মেজারমেন্ট। ক্যাপাসিটেন্স মেজারমেন্টের জন্য দুইটা ব্রিজ টেকনিক ইউজ করা হয় সাধারণত। একটা হচ্ছে ডিসল্টি ব্রিজ আর একটা হচ্ছে শেয়ারিং ব্রিজ। হ্যাঁ, আমরা তার মধ্যে শেয়ারিং ব্রিজটা নিয়ে আলোচনা করব, এইটা বেশি ইফেক্টিভ এবং পপুলার। এরপর আসছে ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট। ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের জন্য একটাই টেকনিক, সেটা হচ্ছে ওয়েন ব্রিজ। ওয়েন ব্রিজ টেকনিকের সাহায্যে আমরা ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করব। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম ব্রিজ মেথড নিয়ে এবং ব্রিজ মেথডের ক্লাসিফিকেশন। ব্রিজ মেথড হচ্ছে একটা নাল মেথড, যেটা আমরা কম্পারিজনের সাহায্যে, প্রিন্সিপাল অফ কম্পারিজনের সাহায্যে অপারেট করে। কিভাবে? একটা একটা নন স্ট্যান্ডার্ড ভ্যালুর সাহায্যে আমরা আননোন ভ্যালুটার মান নির্ণয় করে থাকি। ব্রিজের হচ্ছে মেথড হচ্ছে দুই প্রকারের, এসি এবং ডিসি। ডিসির সাহায্যে সাধারণত রেজিস্ট্যান্সের মান নির্ণয় করি এবং এসির সাহায্যে ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এবং ফ্রিকোয়েন্সির মান নির্ণয় করি। এরপর আমরা দেখলাম হচ্ছে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করার জন্য কি কি মেথড, ব্রিজ মেথড ইউজ করা হয়। রেজিস্ট্যান্সের মান নির্ণয়ের জন্য 3টা খুব পপুলার মেথড আছে, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ, তারপর হচ্ছে কেলভিনস ব্রিজ এবং মেগা ওহম ব্রিজ। তার মধ্যে আমরা বেশি ইম্পর্টেন্স দেব হুইটস্টোন ব্রিজকে। হুইটস্টোন ব্রিজ প্রত্যেকটা মেথড মোটামুটি একই রকম, কিন্তু অনেকগুলো মেথড আছে, তো আমরা সবগুলো শিখবো না, শুধুমাত্র গুটি কয়েক শিখবো। যেমন রেজিস্ট্যান্সের জন্য হুইটস্টোন শিখবো, ইন্ডাকটেন্সের জন্য ম্যাক্সওয়েল, হে এবং ওয়েন, আর ক্যাপাসিটেন্সের জন্য স্কার্চিং এবং ফ্রিকোয়েন্সির জন্য ওয়েন ব্রিজ মেথড শিখবো। আর এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স মেজারমেন্টের জন্য অনেকগুলো টেকনিক আছে। এই টেকনিকগুলোর নাম আমরা শিখবো হচ্ছে ভাইবার জন্য। এতক্ষণ যা যা কোয়েশ্চেন পড়ালাম সবগুলোই ভাইবার শর্ট কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। লো রেজিস্ট্যান্সের জন্য যেমন 3টা মেথড, অ্যামিটার ভোল্টমিটার, কেলভিন স্টাবন ব্রিজ এবং পটেনশিওমিটার মেথড। মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য ব্রিজ মেথড হচ্ছে অ্যামিটার ভোল্টমিটার, সাবস্টিটিউশন মেথড, হুইটস্টোন ব্রিজ এবং ওহম মিটার মেথড। হাই রেজিস্ট্যান্সের জন্য ডিফ্লেকশন, ডিরেক্ট ডিফ্লেকশন, লস অফ চার্জ, মেক ওহম ব্রিজ মেথড এবং মেগার মেথড। ইন্ডাকটেন্স মেজারমেন্টের জন্য সেলফ ইন্ডাকটেন্স এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স মেজারমেন্টের জন্য ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স ব্রিজ, সাথে আছে ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স ব্রিজ, হেইস ব্রিজ, ওয়েন্স ব্রিজ এবং অ্যান্ডারসন ব্রিজ।
এগুলো হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স মেজারমেন্টের জন্য। আর মিউচুয়াল ইন্ডাকটেন্স মেজারমেন্টের জন্য 4টা মেথড হচ্ছে হেভিসাইড মিউচুয়াল ইন্ডাকটেন্স ব্রিজ, কেরি ফাস্টার ব্রিজ, হেইডিলার ব্রিজ এবং ক্যাম্পবেলস ব্রিজ। আর ক্যাপাসিটেন্স মেজারমেন্টের জন্য ডিসল্টি মেথড এবং শেয়ারিং মেথড। আর হচ্ছে ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের জন্য হচ্ছে ওয়েন ব্রিজ মেথড। আচ্ছা, এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? মেনলি হচ্ছে ভাইবার কোশ্চেনের জন্য আমরা হচ্ছে এই প্রত্যেকটা মেথডের নাম শিখব। সবাই কি বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝছি। জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, এখন তাহলে আমরা একটু থিওরিটিক্যাল পড়াশোনায় যাচ্ছি। এখন যেটা পড়বো সেটা হচ্ছে ব্রিজ টেকনিক। হুইস্টন ব্রিজ টেকনিকের সাহায্যে আমরা কিভাবে রেজিস্ট্যান্সের মান, আননোন রেজিস্ট্যান্সের মান বের করতে পারি সেই মেথডটা শিখব। আচ্ছা, তাহলে আসছে হচ্ছে জেনারেল ফর্ম অফ ডিসি ব্রিজ মেথড। আচ্ছা, এটা হচ্ছে একটা হুইস্টন ব্রিজ মেথড। হ্যাঁ, হুইস্টন ব্রিজ মেথডের এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। সার্কিটে দেখুন ব্রিজের মতো একটা অংশ আছে। এখানে ডিসি ব্রিজের 4টা আর্ম আছে। একটা হচ্ছে এবি আর্ম, যেখানে একটা রেজিস্ট্যান্স আছে R2। আরেকটা হচ্ছে বিসি আর্ম, যেখানে একটা রেজিস্ট্যান্স আছে R4। আরেকটা আছে সিডি আর্ম, যেখানে একটা রেজিস্ট্যান্স আছে R3। আরেকটা হচ্ছে এডি আর্ম বা টিএ আর্ম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে R1। যেহেতু আমরা ডিসি ব্রিজ ইউজ করছি, ডিসি ব্রিজের সাহায্যে আমরা আননোন রেজিস্ট্যান্সের মান নির্ণয় করি। সো এখানে ব্রিজ সার্কিট ফর্মের ক্ষেত্রে প্রত্যেকটা আর্মের ক্ষেত্রে আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্স ইউজ করেছি। তার মধ্যে এখানে R4 রেজিস্ট্যান্সের মানটা আননোন। সাধারণত যেই রেজিস্ট্যান্সের মানটা নির্ণয় করতে হয় তাকে এই বি এবং সি টার্মিনালের মধ্যে রাখতে হয় সাধারণত। যে কোনো টার্মিনালের মধ্যে রেখে আমরা ভ্যারি করলেই হবে, কিন্তু সাধারণত এই কাজটা করা হয় বি এবং সি টার্মিনালের মধ্যে এই আননোন ভ্যালুটাকে রাখা হয়। আর এখানে R1 এবং R2 দুইটা ফিক্সড রেজিস্ট্যান্স, যে দুইটার মান আমরা জানি। R3 একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, R3 এর মানও আমরা জানি। এই R1, R2 এবং R3 মানের সাহায্যে আমরা এই R4 রেজিস্ট্যান্সের মানটা বের করব হুইস্টন ব্রিজ টেকনিকের সাহায্যে। ভ্যারি করব R3 কে। আচ্ছা, এই ব্রিজ তাহলে এভাবে 4টা রেজিস্ট্যান্স আমরা নিয়েছি এবং 4টা আর্ম বললাম এবি, বিসি, সিডি এবং ডিএ। এ এবং সি টার্মিনালের সাথে আমরা একটা ডিসি ভোল্টেজ সোর্স কানেক্ট করেছি। যেহেতু ডিসি রেজিস্ট্যান্স ডিসি ব্রিজ, সো অবশ্যই ডিসি ভোল্টেজ সোর্স ইউজ করতে হবে। যখন আমরা এসি ব্রিজ ইউজ করব তখন আমরা এসি ভোল্টেজ সোর্স ইউজ করব। তাহলে এ এবং সি টার্মিনালের মধ্যে একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে, যেটাকে আমরা ভি বলছি। আর বি এবং ডি টার্মিনালের মধ্যে একটা গ্যালভানোমিটার বা ডিটেক্টর আছে। এই গ্যালভানোমিটার এবং ডিটেক্টরের কাজ কি? এই ডিটেক্টরের কাজ হচ্ছে ব্যালেন্স কন্ডিশনে আছে কিনা এই সার্কিটটা সেটা জাজ করা। কিভাবে বুঝবো যে এই সার্কিটটা ব্যালেন্স কন্ডিশনে আছে কিনা? এই গ্যালভানোমিটারের কাঁটা বা পয়েন্টারের ডিফ্লেকশন থেকে। গ্যালভানোমিটারের পয়েন্টারটা যদি ডিফ্লেক্ট করে, অর্থাৎ ডানে বামে সরে থাকে, জিরোতে না থাকে, তাহলে আমরা বুঝবো এই সার্কিটটা ব্যালেন্স কন্ডিশনে নেই। অর্থাৎ এই দুই টার্মিনালের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স আছে, অর্থাৎ এখানে কারেন্ট ফ্লো হচ্ছে। কিন্তু গ্যালভানোমিটারের কাঁটাটা যদি নাল, শূন্য অথবা জিরোতে থাকে, কোনো নড়াচড়া না করে, তাহলে বুঝবো এই বি টার্মিনাল এবং বি পয়েন্ট এবং ডি পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স সেম, তাদের মধ্যে কোনো কারেন্ট ফ্লো নেই, অর্থাৎ তারা ব্যালেন্সিং কন্ডিশনে আছে।
তাহলে এই ডিটেক্টর বা গ্যালভানোমিটার এর কাজ হচ্ছে ব্যালেন্সিং কন্ডিশনে আছে কিনা সেটা জাজ করা। ব্যালেন্সিং কন্ডিশন কি করে বুঝবো? যখন সেটা নাল পয়েন্টে থাকবে, অর্থাৎ কোনো বিক্ষেপ দিবে না। কোনো বিক্ষেপ না দিলে বুঝবো এই দুই পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স সেম, সে অবস্থায় কোনো কারেন্ট ফ্লো নেই। তাহলে আমরা একটু ডিসি ব্রিজ সার্কিটটা নিয়ে আলোচনা করি। কি বলছে খেয়াল করুন। ডিসি ব্রিজ কনসিস্ট অফ 4 আর্ম AB, BC, CD and DA. Generally, the impedance to be measured is connected between C and B terminal. A detector is connected between B and D terminal. The detector is used as null deflection instrument. Some of the arms are variable element. By varying these elements, potential values at B and D terminal can be made equal. This is called balancing of the bridge. এটাকে আমরা ব্রিজের ব্যালেন্সিং বলছি। তাহলে আরেকবার একটু বলার চেষ্টা করছি। কি বলছে? ডিসি ব্রিজের 4টা আর্ম আছে। কি কি 4টা আর্ম? এবি, বিসি, সিডি এবং ডিএ। তারপর কি বলছে? যার ইম্পিডেন্স মেজারমেন্ট করতে হবে, জেনারেলি দ্য ইম্পিডেন্স টু বি মেজার্ড ইজ কানেক্টেড বিটুইন বি অ্যান্ড সি টার্মিনাল। তার মানে এখানে বি আর সি টার্মিনালের মধ্যে কি আছে? এই R4 রেজিস্ট্যান্সটা। বি এবং সি টার্মিনালের মধ্যে এই R4 রেজিস্ট্যান্সটা আছে। তাহলে আমরা এখানে এই R4 রেজিস্ট্যান্সের মান নির্ণয় করব। তারপর কি বলছে? এ ডিটেক্টর ইজ কানেক্টেড বিটুইন বি অ্যান্ড ডি টার্মিনাল। বি এবং ডি টার্মিনালের মাঝে একটা ডিটেক্টর কানেক্ট করা হয়। The detector is used as null deflection instrument. ডিটেক্টরটাকে আমরা নাল ডিফ্লেকশন ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করে থাকি। Some of the arms are variable element. এই এলিমেন্ট এখানে 4টা আর্ম আছে, এ বি, বিসি, সিডি এবং ডিএ। সো এই 4টা আর্মের মধ্যে কোনো আর্মটা ভ্যারিয়েবল হয়ে থাকে। যেমন এইখানে আমরা এই R3 আর্মটাকে ভ্যারিয়েবল করেছি। এখানে R3তে ভ্যারিয়েবল একটা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, চাইলে আমরা যে কোনোটাকেই ভ্যারিয়েবল করতে পারি, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। সাধারণত এইভাবেই করা হয়ে থাকে, যে কোনো একটাকে ভ্যারিয়েবল করব এবং বাকিগুলোকে অ্যাডজাস্ট করে আমরা এই আননোন রেজিস্ট্যান্স R4 এর মান নির্ণয় করব। By varying this element, potential difference between B and D can be made equal. This is called balancing of bridge. তাহলে এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করে আমরা বি এবং ডি টার্মিনালের পটেনশিয়াল ডিফারেন্সকে ইকুয়াল করার চেষ্টা করব। এটাকে আমরা বলছি ব্যালেন্সিং। সবাই কি বুঝতে পেরেছি এতটুকু? জি ম্যাম। জি ম্যাম, বুঝছি। তাহলে আমরা একটু অপারেটিং প্রিন্সিপালে যাচ্ছি। আচ্ছা, ব্যালেন্স কন্ডিশন। No potential difference across galvanometer. There is no current through the galvanometer. ব্যালেন্স কন্ডিশন কখন বলছি? যখন এই গ্যালভানোমিটার দুই পয়েন্টের অ্যাক্রসে কোনো পটেনশিয়াল ডিফারেন্স নেই, অর্থাৎ তাদের মধ্যে কোনো কারেন্ট ফ্লো থাকছে না। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, এখানে 4টা আর্মের মধ্যে 4 প্রকারের কারেন্ট দেওয়া আছে। যেমন এডি আর্মের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো দেওয়া আছে I1। সিডি আর্মের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো দেওয়া আছে I3। কিন্তু আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই I1 কারেন্টটাই কিন্তু এই এ পয়েন্ট থেকে ডি পয়েন্ট হয়ে আবার সিতে যাচ্ছে। এখানে নাম দিয়েছে I3, কিন্তু এরা যেহেতু পরস্পরের সাথে সিরিজে আছে, সো অবশ্যই I1 এবং I3 কারেন্টটা কিন্তু সেম ভাবেই এখানে দেখুন এবি পয়েন্টের এবি আর্মের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে I2 এবং বিসি পয়েন্টের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোকে নাম দিয়েছে I4।
এই I2 কারেন্টটাই A পয়েন্ট হয়ে B পয়েন্ট হয়ে C তে যাচ্ছে, তারা সিরিজের মধ্যেই আছে, সো কারেন্ট ফ্লোটা সেম, অর্থাৎ I2 হচ্ছে I4। কিন্তু I1 এবং I2 কিন্তু ডিফারেন্ট। কারণ কি? কারণ হচ্ছে এখানে A আর C পয়েন্টে একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্সটা থাকার কারণে এই I1 কারেন্ট এবং I2 কারেন্টটা ডিফারেন্ট। তাহলে সেম হচ্ছে কি I1 এবং I3টা সেম, I2 এবং I4টা সেম। আচ্ছা, তাহলে ব্যালেন্সিং কন্ডিশনে কি হবে? ব্যালেন্সিং কন্ডিশনে B এবং D পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স সেম। এই হচ্ছে D পয়েন্ট আর এই হচ্ছে B পয়েন্ট। তাহলে ব্যালেন্সিং কন্ডিশনে এই পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স এবং এই পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স সেম। এটা কি লিখছে? আন্ডার দিস কন্ডিশন V অফ AB ইকুয়াল V অফ AB। আচ্ছা, আমরা একটু দেখি AD এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে I1 এবং AD এর মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে R1। তাহলে এখানে আমরা লিখতে পারি ওহমের সূত্র অনুযায়ী AD ইকুয়াল I1 R1। সেম ভাবে AB আর্মের জন্য আমরা পটেনশিয়াল ডিফারেন্সকে লিখতে পারি I2 R2, কারণ এখানে রেজিস্ট্যান্সের মান হচ্ছে R2 এবং কারেন্ট ফ্লো হচ্ছে I2। তাহলে V অফ AD ইকুয়াল V অফ AB। এখান থেকে আমরা লিখতে পারছি I1 R1 ইকুয়াল I2 R2। আচ্ছা, সেম ভাবে তাহলে এই দুই পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্সও সেম, V অফ DC ইকুয়াল V অফ BC। V অফ DC কে আমরা লিখতে পারছি I3 R3। সেম ভাবে BC কে আমরা লিখতে পারি I4 R4, যার কারণে আবার V অফ DC ইকুয়াল V অফ BC, অর্থাৎ I3 R3 ইকুয়াল I4 R4। যেখানে কি বলছে? ওয়ার I1, I2, I3 and I4 are current in the resistance arms respective। এই I1, I2, I3 এবং I4 হচ্ছে R1, R2, R3 এবং R4 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। আচ্ছা, I1 এবং I3 সেম, কারণ তারা পরস্পরের সাথে সিরিজে আছে, এবং I2 এবং I4 সেম, কারণ তারা পরস্পরের সাথে সিরিজে। আচ্ছা, তাই আমরা লিখতে পারি কি I1 ইকুয়াল I3 এবং I4 ইকুয়াল I2। তাহলে যদি কারেন্ট দুইটা সেম হয় তাহলে কি লিখতে পারি? R1 বাই R3 ইকুয়াল R2 বাই R4। এভাবে আমরা কি লিখতে পারি? ব্রিজের ব্যালেন্স কন্ডিশনে ব্রিজের কন্ডিশন লিখতে পারি। এখানে যদি এটাকে যদি A পয়েন্ট ধরি, এটাকে যদি B পয়েন্ট ধরি, এটাকে যদি C পয়েন্ট ধরি, এটাকে D পয়েন্ট ধরি, তাহলে A বাই B ইকুয়াল C বাই D। ব্যালেন্সিং কন্ডিশনে অলওয়েজ এই কন্ডিশনটা কাজ করবে, A বাই B ইকুয়াল C বাই D। এখানে A তে একটা রেজিস্ট্যান্স আছে R1, এখানে একটা B তে একটা রেজিস্ট্যান্স আছে R3, তার মানে R1 বাই R3 ইকুয়াল C তে কি আছে? C তে আছে একটা রেজিস্ট্যান্স R2 আর D তে আছে একটা রেজিস্ট্যান্স R4। তাহলে R1 বাই R3 ইকুয়াল R2 বাই R4। এইভাবে শুধু ডিসি ব্রিজ না, যে কোনো ব্রিজের ক্ষেত্রেই A বাই B ইকুয়াল C বাই D এই কন্ডিশনটা ফলো করবে। এখানে রেজিস্ট্যান্স থাকলে রেজিস্ট্যান্স আসবে, যদি রেজিস্ট্যান্সের সাথে, যেমন আমরা যখন এসি ব্রিজ পড়ব তখন দেখবো রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স আসছে, তখন এই ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্সটা সাম আকারে লিখে A বাই B আর B বাই C এভাবে করলেই, C বাই D করলেই আমরা দেখব ব্যালেন্সিং কন্ডিশনে থেকে তাদের আননোন মানগুলো পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের মান কি? আননোন মান হচ্ছে R4। তাহলে R4 এর মান আমরা কিভাবে নির্ণয় করব? R4 ইকুয়াল R3 R2 বাই R1। R1, R2 এবং R3 প্রত্যেকটার মানই আমাদের জানা। তাহলে এই ফর্মুলা থেকে আমরা এই
আননোন ভ্যালু R4 এর মান বের করতে পারবো। সবাই কি বুঝতে পেরেছি এটা? জি ম্যাম, বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করব জেনারেল ফর্ম অফ এসি ব্রিজ নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব কিভাবে একটা জেনারেলাইজড ওয়েতে এসি ব্রিজকে আমরা আলোচনা করব বা এসি ব্রিজের ব্যালেন্সিং কন্ডিশন নিয়ে আলোচনা করব সেটা নিয়ে। এরপরে ইন্ডিভিজুয়ালি ম্যাক্সওয়েলের জন্য, হেইজের জন্য, ওয়েনের জন্য ধীরে ধীরে পরবর্তী ক্লাসগুলোতে আলাদা আলাদা ব্রিজ সার্কিটগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করছি জেনারেলাইজড ফর্ম নিয়ে। Generalized form of AC breeze. AC breeze are similar to the DC breeze in topology way of connected. তাহলে ডিসি ব্রিজকে আমরা যেভাবে কানেক্ট করেছিলাম এসি ব্রিজকেও সেম ওইভাবেই কানেক্ট করব। কিভাবে? চারটা আর্ম থাকবে, এ বি বি সি সি ডি ডি এ। আননোন আর্মটাকে সাধারণত সি আর ডি এর টার্মিনালে মাঝখানে রাখা হয়, আর এ এবং সি টার্মিনালের মাঝখানে একটা ডিটেক্টর রাখা হয়। এই ডিটেক্টরটা কি নাল ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে, আর এই প্যারামিটারের গুলোর মধ্যে কিছু প্যারামিটার ভ্যারিয়েবল এলিমেন্ট হিসেবে কাজ করতে পারে। আর আমরা চেষ্টা করব, এখানে ডিটেক্টর যেহেতু এ আর সি টার্মিনালের মধ্যে আছে, সো এ এবং সি টার্মিনালে পটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল রাখতে, অর্থাৎ যাতে তাদের মধ্যে কোনো কারেন্ট ফ্লো না থাকে। ওকে, তাহলে আমরা যদি সার্কিট ডায়াগ্রামটা খেয়াল করি তাহলে দেখবেন সার্কিট ডায়াগ্রামটা এক্স্যাক্টলি ডিসি ব্রিজের মতনই। চারটা আর্ম এ বি বি সি সি ডি এবং ডি এ, এবং যেই প্যারামিটারের মান নির্ণয় করতে হবে তাকে সাধারণত এই সি এবং ডি টার্মিনালের মধ্যে রাখা হচ্ছে। আর বি এ এবং সি টার্মিনালের মধ্যে একটা ডিটেক্টর থাকছে, আর বি আর ডি টার্মিনালের সাথে একটা এসি ভোল্টেজ সোর্স থাকছে। তাহলে ডিসি ব্রিজ আর সিমিলার, এসি ব্রিজ আর সিমিলার টু ডিসি ব্রিজ ইন ট্রপোলজি way of connecting. It consists of four arms AB, BC, CD, and DA. Generally, the impedance to be measured is connected between C and D. যার ইম্পিডেন্স আমরা মাপবো তাকে আমরা সি এবং ডি টার্মিনালের সাথে কানেক্টেড করব। এই ডিটেক্টর ইজ কানেক্টেড বিটুইন এ এবং এ অ্যান্ড সি। এ আর সি এর মাঝখানে একটা ডিটেক্টর থাকে। ডিটেক্টর ইজ ইউজড অ্যাজ নাল ডিফ্লেকশন ইনস্ট্রুমেন্ট। ডিটেক্টরকে আমরা নাল ডিফ্লেকশন ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করতে পারি। সাম অফ দ্য আর্মস আর ভ্যারিয়েবল এলিমেন্ট। এ বি বি সি সি ডি এবং ডি এ, এই আর্মগুলোর মধ্যে যে কোনো আর্মকে আমরা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করতে পারি। By varying these elements, the potential difference between A and C can be made equal. যে কোনোটাকে ভ্যারি করে আমরা কারেন্টটাকে জিরো করব, অর্থাৎ ব্যালেন্সিং কন্ডিশন ইকুয়াল করব। ব্যালেন্সিং কন্ডিশনে কি এ এবং সি পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল। দিস ইজ কল্ড ব্যালেন্সিং অফ ব্রিজ। এটাকে বলা হয় ব্রিজের ব্যালেন্সিং। একেবারে ডিসির মতনই। আচ্ছা, শুধু ডিফারেন্সটা কি, এখানে হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স আছে, ডিসি ভোল্টেজ সোর্সের পরিবর্তে এখানে এসি ভোল্টেজ সোর্স আছে, কারণ আমরা এখানে এসি ব্রিজ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি। অল ফোর আর্মস আর কনসিডারস অ্যাট ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট। আচ্ছা, যেহেতু এসি, এসি মানেই সেখানে ফ্রিকোয়েন্সির একটা ডিপেন্ডেন্সি থাকবে। সেখানে শুধু ভোল্টেজ না, ভোল্টেজের সাথে সাথে সেটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে, যার কারণে আমরা এটাকে ইম্পিডেন্স জেড আকারে লিখছি। জেড মানে কি? জেড মানে কি আর প্লাস এক্স, আর প্লাস জে এক্স। আরটা হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য, আর এক্সটা কি? কখনো এক্স সি, কখনো এক্স এল। এক্স এল হচ্ছে ইন্ডাকটেন্সের জন্য, আর এক্স সি হচ্ছে ক্যাপাসিটেন্সের জন্য। তাহলে যেহেতু আমরা এটাকে এসি এসি অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট হিসেবে কনসিডার করছি, সো আর্মগুলোতে আমরা ইম্পিডেন্স নিচ্ছি। অর্থাৎ ইম্পিডেন্স হচ্ছে রেজিস্ট্যান্স এবং সাথে একটা রেজিস্টিভ অথবা ক্যাপাসিটিভ অথবা হ্যাঁ, রিঅ্যাক্ট্যান্স। হ্যাঁ, তাহলে আমরা একটা
রেজিস্টিভ এলিমেন্টের সাথেও একটা রিঅ্যাকট্যান্স থাকছে, সেটা ইন্ডাকট্যান্সের জন্য আবার ক্যাপাসিট্যান্সের জন্য, যখন যেটা প্রয়োজন হচ্ছে তখন সেটা ইউজ করব। যদি ইন্ডাকট্যান্স থাকে তাহলে সেক্ষেত্রে এক্স এল অর্থাৎ জে ওমেগা এল, আর যদি ক্যাপাসিট্যান্স থাকে তাহলে এক্স সি অর্থাৎ 1/জে ওমেগা সি ইউজ করব। তারপর কি বলছে, দ্য ডিটেক্টর ইজ অ্যান এসি রেসপন্ডিং ডিভাইস। আচ্ছা, যেহেতু আমরা এসি ব্রিজ নিয়ে কাজ করছি, সো আমাদের গ্যালভানোমিটারটাও এসি হতে হবে, কারণ ডিসি গ্যালভানোমিটার ইউজ করলে তো এখানে কাজ করবে না, এটাই বলছে। আচ্ছা, সোর্স অ্যান্ড এসি ভোল্টেজ সোর্স অ্যাট ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি। তাহলে সোর্স হিসেবে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির এসি ভোল্টেজ সোর্স ইউজ করতে হবে। তাহলে আর্মে থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে ইম্পিডেন্স, আর ডিটেক্টরটা হতে হবে এসি অর্থাৎ গ্যালভানোমিটার, এসি গ্যালভানোমিটার ইউজ করতে হবে, এবং ভোল্টেজ সোর্সও এসি ইউজ করতে হবে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির, এটাই বলছে। তারপর কি বলছে দেখুন, Z1, Z2, Z3 and Z4 আর দ্য ইম্পিডেন্স অফ দ্য ব্রিজ আর্মস। তাহলে Z1, Z2, Z3 এবং Z4 হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আর্মের জন্য তাদের নিজস্ব ইম্পিডেন্স। তাহলে ব্যালেন্সিং কন্ডিশনে কি হবে, এবি পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স এবং বিসি পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স সেম। এবি পয়েন্টের মধ্যে কারেন্ট ফ্লো কি I1, আর ইম্পিডেন্স হচ্ছে কি Z1। তাহলে I1 Z1 এটা পাচ্ছি আমরা এবি পয়েন্টের জন্য, আর বিসি পয়েন্টের জন্য কারেন্ট ফ্লো হচ্ছে I2 আর ইম্পিডেন্স হচ্ছে Z2। তাহলে বিসি পয়েন্টের জন্য আমরা পাচ্ছি I2 Z2। এখান থেকে আমরা লিখতে পারছি I1 Z1 ইকুয়াল I2 Z2। I1 আবার কি লিখতে পারি, I1 হচ্ছে I1 কি এই বি পয়েন্ট হয়ে এ হয়ে ডি তে যাচ্ছে, তার মানে টোটাল কারেন্ট I ইকুয়াল এই পয়েন্টের ভোল্টেজ যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করছি সেটাকে ভাগ করব কি টোটাল ইম্পিডেন্স দিয়ে। টোটাল ইম্পিডেন্স কি Z1 আর Z3। তাহলে I1 ইকুয়াল এই পয়েন্টের ভোল্টেজ ভি ডিভাইডেড বাই Z1 বাই Z3। সিমিলার ওয়েতে I2 কি, I2 হচ্ছে এই পয়েন্টের পটেনশিয়াল অর্থাৎ ভোল্টেজ ভি ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স কি Z2 প্লাস Z4। So I2 equal V divided by Z2 plus Z4. ম্যাম এটা তো হ্যাঁ বলুন। আচ্ছা আমার বারবার হারাই গেছে। আচ্ছা, এখন আমরা ব্যালেন্সিং কন্ডিশনে কি লিখতে পারি, Z1 by Z3 equal Z2 by Z4। সেটাকে আমরা যদি আর গুণন করে দেই, আচ্ছা আমি Z1 by Z3 লিখে দেখাই, তারপর আর গুণন করে দিই, তাহলে আমরা জেনারেলাইজ ফর্মটা পাবো। Z1 by Z3 equal Z2 by Z4। এখন এটাকে আমরা আর গুণন করে দেব, আর গুণন করে দিয়ে কি হবে, Z1 এর সাথে Z4 আসবে আর Z2 এর সাথে Z3 গুণ হবে। তাই আর গুণন করে দেখুন এখানে লিখেছে Z1 into Z4 equal Z2 into Z3। এটা হচ্ছে জেনারেলাইজ ফর্ম, কমপ্লেক্স ফর্মে লিখছে এটা। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার সম্পর্কে কি মনে আছে, কমপ্লেক্স নাম্বার ফেজর ইম্পিডেন্স জি ম্যাম। যেমন ফেজরের গুণ কিভাবে ছিল, একটা যদি পোলার রেক্টেঙ্গুলার সিস্টেমে পোলার রেক্টেঙ্গুলার সিস্টেম, হ্যাঁ এটা হচ্ছে মনে করেন যেটা। পোলার সিস্টেমের জন্য R1 θ1, আর জি আরেকটার জন্য রেক্টেঙ্গুলার R2 θ2। তাহলে এই দুইটা ফেজরকে আমরা যদি গুণ করি তাহলে কি হবে, গুণ করলে কি লিখতে পারবো, R1 R2 গুণ আর হচ্ছে থিটা আসছে যোগ হবে। এটা 1 থিটা যোগ হবে, θ1 প্লাস θ2, তাই না? ভেরি গুড। ফেজরের ক্ষেত্রে তাই হয়, মানগুলো গুণ হবে আর থিটাগুলো যোগ হয়ে যাবে। এখানে এই ফেজরের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে। এখানে দেখুন এটাকে কমপ্লেক্স ফর্ম বলছে, যার কি ম্যাগনিটিউড আছে আর ফেজ অ্যাঙ্গেল আছে। ম্যাগনিটিউডকে বলছে Z1 এবং Z4 দিয়ে ম্যাগনিটিউডটা ডিনোট করছে, আর ফেজ অ্যাঙ্গেলটাকে ডিনোট করছে Z1 এর জন্য θ1, Z4 এর জন্য θ4।
Z3 এর জন্য θ3 এবং Z2 এর জন্য θ2। সো এখানে এই কমপ্লেক্সটাকে আমরা যদি পোলার ফর্মে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটাকে আমরা লিখতে পারবো এইভাবে, Z1 Z2 at an angle θ1 plus θ4 equal Z2 Z3 at an angle θ2 plus θ3। এখানে তাহলে দুইটা টার্ম, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ফেজ। সো ম্যাগনিটিউডের জন্য আসবে হচ্ছে Z1 Z4 ইকুয়াল Z2 Z3, আর ফেজের জন্য আসবে কি θ1 প্লাস θ4 ইকুয়াল θ2 প্লাস θ3। সবাই কি ক্লিয়ার হয়েছে? এই কমপ্লেক্স ফর্মটাকে পোলারে লিখলাম, পোলারে একটা হচ্ছে ম্যাগনিটিউডের অংশ আর একটা হচ্ছে ফেজের অংশ। সবাই ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম, ক্লিয়ার। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা একটু দেখি, যদি এখন তো আমরা একটু আগে তো দেখলাম জেনারেলাইজ ফর্ম। আচ্ছা, জেনারেলাইজ না হয়ে আমরা যদি ইন্ডিভিজুয়াল কোনোটা নিয়ে কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে কি চেঞ্জ আসে সার্কিটে। যেমন দেখুন, আমরা এখন কম্প্যারিজন ব্রিজ ক্যাপাসিটেন্স নির্ণয় করছি। ক্যাপাসিটেন্সের জন্য কি করব? আচ্ছা, সার্কিটে আমরা যদি আননোন ক্যাপাসিটেন্সের মান নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে, আচ্ছা এখন শুধু আমরা জেনারেলাইজ সার্কিটটা একটু দেখবো, হ্যাঁ, যে ক্যাপাসিটেন্সের মান নির্ণয় করতে সার্কিটটা কি হবে। পরে হেইজবের ব্রিজ, ওয়েন ব্রিজ, তারপর ম্যাক্সওয়েলের ব্রিজের জন্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা ইন্ডিভিজুয়াল করে দেখাবো। শুধু এখন জেনারেলাইজ ওয়েতে কিভাবে কি চেঞ্জটা আসে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা যদি ক্যাপাসিটেন্সের মান বের করতে চাই ব্রিজ টেকনিকের সাহায্যে, মনে করুন এই আননোন ক্যাপাসিটেন্স সি এর মানটা নির্ণয় করব। জেনারেলাইজ ওয়েতেই এ বি সি ডি চারটা আর্ম আছে, আর যার মান নির্ণয় করতে হয় সেটাকে সাধারণত এই আর্মের সাথে রাখতে হয়। সো এই আর্মের এখানে সিএক্স একটা ক্যাপাসিটেন্স আছে আর সাথে একটা আননোন রেজিস্ট্যান্স আছে আর এক্স। সো আমরা এই সিএক্স ক্যাপাসিটেন্সের মান নির্ণয় করব। এই সিএক্স ক্যাপাসিটেন্সের মান নির্ণয় করার জন্য আমাদের একটা জানা ক্যাপাসিটেন্স লাগবে, সেটা হচ্ছে আমরা তার অপোজিটেই, এটা যদি এ পয়েন্ট ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, এটা যদি ডি ধরি, তাহলে আমরা যদি সিডি পয়েন্টে আননোন মানটাকে রাখি তাহলে বিসি পয়েন্টে সেই নোন ক্যাপাসিটেন্সটা রাখতে হবে। যাতে তাহলে আমরা এখানে সিডি পয়েন্টে এখানে আননোন ক্যাপাসিটেন্স আছে সিএক্স এবং আননোন একটা রেজিস্ট্যান্স আছে আর এক্স, এই দুইটার মান আমরা নির্ণয় করব। এই দুইটার মান নির্ণয় করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স নিয়েছি আর1, একটা ফিক্সড রেজিস্ট্যান্স নিয়েছি আর2। এই দুইটা সাধারণত থাকবে, কিন্তু যেহেতু ক্যাপাসিটেন্স লাগবে, সো এই ক্যাপাসিটেন্সটা বের করার জন্য আরেকটা ক্যাপাসিটেন্স জানা মানের লাগবে, সেটাকে আমরা এই বিসি টার্মিনালের জন্য টার্মিনালের সাথে কানেক্টেড করেছি। এই হচ্ছে C3, এটা হচ্ছে জানা মানের সেই ক্যাপাসিটেন্সটা, এবং তার সাথে একটা রেজিস্ট্যান্স আছে R3 যেটা হচ্ছে ভ্যারিয়েবল। সো এই দুইটার হেল্প নিয়ে আমরা হচ্ছে আননোন ক্যাপাসিটেন্সের মান নির্ণয় করব। কি বলছে, measure an unknown inductance or capacitance by comparing it with a known inductance or capacitance। সো এই আননোন Cx এবং Rx এর মান নির্ণয় করতে হেল্প করবে আমাদের এই নোন ভ্যালু C3 এবং R3। এটা হচ্ছে ক্যাপাসিটেন্সের জন্য। সেম ভাবে ইন্ডাকটেন্স যদি বের করতে হতো, সেম একই কাজ। এখানে দেখুন, এই আননোন ইন্ডাকটেন্স Lx এর মান নির্ণয় করতে হবে। সো এই Lx এর অপোজিট টার্মিনালেই আমাদেরকে একটা জানা রেজিস্ট্যান্স L3 কানেক্ট করতে হবে। এই L3 এর মান তখন আমরা বের করব। L3 এর সাহায্যে আমরা এই আননোন Lx এর মান বের করব। এইভাবে আমরা এই নোন ভ্যালুটার সাথে এই আননোন ভ্যালুটা কম্পেয়ার করে তার মানটা বের করব। আর বাকি সার্কিটের অপারেশনটা মোটামুটি সেম, রেজিস্ট্যান্স, এখানেও একটা রেজিস্ট্যান্স, এখানেও রেজিস্ট্যান্স, প্রয়োজনে যে কোনোটাকে ভ্যারিয়েবল করতে পারি। কিন্তু যখন ক্যাপাসিটেন্সের মান বের করব তখন ক্যাপাসিটেন্সটা থাকবে, জানা ক্যাপাসিটেন্সটা ফিক্স থাকবে, আবার যখন ইন্ডাকটেন্সের মান নির্ণয় করব তখন জানা ইন্ডাকটেন্সের মানটা ফিক্স থাকবে, তার সাথে রেজিস্ট্যান্সগুলো ভ্যারি করতে পারে।
এরপরে আমরা যখন দেখব ম্যাক্সওয়েলের ব্রিজ, তখন দেখব কি ম্যাক্সওয়েলের ব্রিজের ক্ষেত্রে ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স দুইটাকেই ভ্যারি করছে। যখন যেটার সাহায্যে মান বের করছে সেটাকেই ভ্যারি করছে। কিন্তু সার্কিটটার অপারেশনটা হবে এরকম যে এই আননোনটার এক্সাক্ট অপোজিটে এই নোন ভ্যালুটা রাখতে হয়। তাহলে আমরা যদি সার্কিট ডায়াগ্রামটা বুঝে নেই, তাহলে এইখান থেকে খুব সহজে এই ব্যালেন্সিং অংশটা লিখতে পারবো, এটা বাই এটা ডিভাইডেড ইকুয়াল এটা বাই এটা। অথবা যদি গুণ আকারে লিখতে চাই তাহলে এটা আর এটার গুণফল আর এটা আর এটার গুণফল। এখানে গুণফল আকারে লিখেছে দেখুন, R1 এর সাথে এই আননোন Rx প্লাস জে ওমেগা Cx। xc হচ্ছে আপনারাই বললেন রিঅ্যাকট্যান্স, রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটেন্সের জন্য রিঅ্যাকট্যান্স কি জে ওমেগা সি। আচ্ছা, এই জন্য R1 ইন্টু এটা ডিভাইডেড ইকুয়াল এটা ইন্টু এটা। তাহলে R1 ইন্টু Rx প্লাস 1 বাই জে ওমেগা Cx ইকুয়াল R2 প্লাস R3 জে ওমেগা C3। আচ্ছা, এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এইটা হচ্ছে জেনারেলাইজ ফর্মুলা। এখন আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বের করা শিখব। যেমন মেজারমেন্ট অফ ইন্ডাকটেন্স। মেজারমেন্ট অফ ইন্ডাকটেন্সের জন্য প্রথম টেকনিকটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স ব্রিজ। এখানে দেখুন একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করা আছে। এই সার্কিটটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ব্রিজের সার্কিট ডায়াগ্রাম। একটু আগে আমরা যে সার্কিটটা দেখছিলাম সেই সার্কিটটাকে একটু ঘুরিয়ে এখানে ড্র করেছি। সেম একই কিন্তু দেখুন, এ আর সি টার্মিনালের সাথে একটা এসি ভোল্টেজ সোর্স আছে, আর বি আর ডি টার্মিনালের সাথে একটা ডিটেক্টর আছে, আর চারটা আর্ম আছে। এবি টার্মে কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে আর একটা ইন্ডাকটেন্স আছে। আচ্ছা, তারই এক্স্যাক্ট অপোজিটে, যেহেতু আমরা ইন্ডাকটেন্সের মান নির্ণয় করছি, সো এটা হচ্ছে আমাদের আননোন, আর এটা হচ্ছে সেই নোনটা, জানাটা হচ্ছে R2 এবং L2। আর দুইটা রেজিস্ট্যান্স বিসি এবং সিডি টার্মিনালে দুইটা রেজিস্ট্যান্স আছে, R3 এবং C3, সরি R3 এবং R4, যেটাকে ফিক্সড। তাহলে কি বলছে, দ্য চক ফর হুইচ R1 এবং R1 and R2 হ্যাভ টু মেজার কানেক্টেড বিটুইন পয়েন্টস A and C, সরি A and B। চক বলছে কি, এইটাকে যার মান নির্ণয় করতে হবে। এখানে R1 এবং L1 এর মান নির্ণয় করতে হবে, তাকে আমরা কোন টার্মিনালের মধ্যে রেখেছি, টার্মিনালের মধ্যে রেখেছি A এবং B পয়েন্টের মধ্যে। আচ্ছা, আমরা চাইলে যে কোনো পয়েন্টকে যে কোনো নাম দিতে পারি, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। হ্যাঁ, যে কোনো চার টার্মে, কিন্তু এই রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স বের করার সময় তার অপোজিট টার্মিনালেই হচ্ছে আরেকটা ইন্ডাকটেন্সটা রাখতে হবে, জানা ইন্ডাকটেন্সটা। এটাই হচ্ছে রুলস, তাহলেই হবে। চাইলে আমরা এইখানেও রাখতে পারতাম, তখন এইখানে যদি রাখতাম আননোনটাকে, তাহলে এইখানে তখন আমাদেরকে এই জানা মানটাকে রাখতে হতো। সো এখানে কি করেছে, এ এবং বি পয়েন্টের মধ্যে যেই অজানা রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের মান বের করতে হবে তাদেরকে প্লেস করেছে। In this method, the unknown resistance is measured by comparing with standard inductance. এই মেথডের মাধ্যমে এই আননোন R1 এবং L1 এর মান নির্ণয় করব স্ট্যান্ডার্ড মানের সাথে কম্পেয়ার করে। স্ট্যান্ডার্ড মানটা কি, এই R2 এবং L2, এদের সাথে কম্পেয়ার করে আমরা হচ্ছে এই অজানা মানটা নির্ণয় করব। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ব্রিজের সার্কিট ডায়াগ্রাম। আমরা যদি সার্কিট ডায়াগ্রামটা মনে রাখতে পারি, তাহলে আমরা অপারেশনটা খুব সিম্পলি বুঝতে পারবো। ম্যাম, আগের যে ব্রিজটা দেখলাম স্যার, যেটা বা হচ্ছে ক্যাপাসিট্যান্সের, যেটা মানে আগে যে দুইটা দেখলাম মানে জেনারেল, হ্যাঁ আর হচ্ছে এই এই যে ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজ, যেটা হ্যাঁ এক্ষেত্রে কিন্তু সে টেন্সটা মানে হ্যাঁ এর মানটা
এখানে ইন্ডাকটেন্সের মানটা ভ্যারি করেছে, এটাই তো। জি হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ, ওইটা ছিল জেনারেলাইজড প্রেজেন্টেশন, আর এটা হচ্ছে স্পেশালি ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স মেজারমেন্টের জন্য এই ব্রিজটা ইনভেন্ট করেছে। হ্যাঁ, জি আচ্ছা তাহলে একটু খেয়াল করি এখানে কি বলছে, L2 is adjusted until the detector indicates 0। L2 টা ভ্যারিয়েবল ইন্ডাকটেন্স, এই ভ্যারিয়েবল ইন্ডাকটেন্সের মানটাকে আমরা ততক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট করব যতক্ষণ না পর্যন্ত এই ডিটেক্টরটা 0 অর্থাৎ নাল হয়ে যায়। যখন 0 হয়ে যাবে তখন অ্যাডজাস্টমেন্টটা বন্ধ করে দেব। আচ্ছা তাহলে এখানে দেখুন প্রত্যেকটা প্যারামিটারের পরিচয় দেওয়া আছে। কি কি পরিচয় দেওয়া আছে? এখানে দেওয়া আছে R1, R1 হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, আসলে R1 আননোন রেজিস্ট্যান্স। L1 কি? আননোন ইন্ডাকটেন্স, L1 হচ্ছে আননোন ইন্ডাকটেন্স। আচ্ছা L2 হচ্ছে নোন স্ট্যান্ডার্ড ইন্ডাকটেন্স, L2 টা হচ্ছে জানা ইন্ডাকটেন্সটা। আর R2, R3 এবং R4 প্রত্যেকটাই আমাদের জানা মানের রেজিস্ট্যান্স, তার মধ্যে শুধু R2 টা ভেরিয়েবল এবং R3 এবং R4 টা ফিক্সড। আমাদের হচ্ছে একটু মনে রাখতে হবে যে কোনটা ভ্যারিয়েবল আর কোনটা ফিক্স, আর কোন সার্কিটের জন্য কি হচ্ছে। যেমন এখন আমরা একটাই সার্কিট পড়ছি, এরপরে যখন আরো সার্কিট পড়বো তখন একটা আরেকটার সাথে একটু উল্টোপাল্টা হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এটা একটু কেয়ারফুলি মনে রাখতে হবে। যদি আমরা সার্কিটটা লিখতে পারি, ড্র করতে পারি, তাহলে সেখান থেকে খুব সহজেই আমরা এই ব্যালেন্সিং কন্ডিশনটা লিখতে পারবো। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা এই সার্কিটের জন্য ব্যালেন্সিং কন্ডিশনটা আলোচনা করব। ব্যালেন্সিং কন্ডিশনে কি, এটা যদি Z1 ধরি, এটা যদি Z1, Z3, Z2 আর Z4, Z1 ইন্টু Z4 ইকুয়াল Z2 ইন্টু Z3, ব্যালেন্সিং কন্ডিশনে এইটাই। আচ্ছা এখানে একটু খেয়াল করুন, এই বিষয়টা আসছে অ্যাট ব্যালেন্সিং কন্ডিশন Z1 ইন্টু Z4 ইকুয়াল Z2 প্লাস Z3। Z1 এ কি ছিল দেখুন, Z1 এ ছিল একটা রেজিস্ট্যান্স সাথে একটা ইন্ডাকটেন্স। সো রেজিস্ট্যান্সের জন্য আমরা রেখেছি R1 এবং ইন্ডাকটেন্সের জন্য JXL1, আর Z4 এ ছিল একটাই রেজিস্ট্যান্স R4, সেই R4 টা লিখেছি। Z2 তে ছিল কি, একটা রেজিস্ট্যান্স সাথে একটা ইন্ডাকটেন্স, সো R2 প্লাস JXL2। আর R3 আর Z3 তে ছিল একটা রেজিস্ট্যান্স R3, তো সেটা লিখেছি। আর XL মানে হচ্ছে XL মানে হচ্ছে ওমেগা L। সো এখানে দেখুন XL এর পরিবর্তে আমরা ওমেগা L লিখেছি, ওমেগা L। আচ্ছা এটা কিন্তু W না, এটা কিন্তু ওমেগা। হ্যাঁ, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ওমেগা মানে টয়েস বাই F, সেই ওমেগা, এটা ওমেগা ইকুয়াল টয়েস বাই F এর সেই ওমেগা এটা। তাহলে ফাইনালি আমরা কি পেয়েছি, R1 প্লাস জে ওমেগা L1 ইন্টু R2 ইকুয়াল R2 প্লাস জে ওমেগা L2 R3। এতটুকু কি সবাই বুঝতে পেরেছি কিভাবে লিখলাম এটা? জি ম্যাম। ওকে, এরপর কি করেছি খেয়াল করুন, এরপর আমরা এই R4 দিয়ে এটাকে গুণ করে দিয়েছি, R4 দিয়ে গুণ করেছি, আর এটাকে R3 দিয়ে গুণ করেছি। তাহলে আমরা পেয়েছি R1 R4 প্লাস জে ওমেগা L1 R4 ইকুয়াল R2 R3 প্লাস জে ওমেগা L2 R3। আচ্ছা এখানে যেহেতু কমপ্লেক্স কনজুগেট, কমপ্লেক্সের ক্ষেত্রে কি আমরা রিয়েল পার্টগুলোকে রিয়েলের সাথে কম্পেয়ার করব, আর ইমাজিনারি পার্ট, ইমাজিনারি কোনটা, জে এর টার্মটা ইমাজিনারি না, সো জে ইমাজিনারি পার্টটাকে ইমাজিনারিটার সাথে কম্পেয়ার করব। সো আমরা যদি এখানে রিয়েল পার্টকে কম্পেয়ার করি, তাহলে এখানে রিয়েল পার্ট হচ্ছে R1 R4 আর R2 R3। সো রিয়েল পার্ট কম্পেয়ার করলে আমরা পাই R1 R4 ইকুয়াল R2 R3। এখান থেকে আমাদের আননোন মান হচ্ছে R1, সো R4 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমরা আননোন মান R1 পেয়ে যাব। তাহলে R1 ইকুয়াল R2 ইন্টু R3 ডিভাইডেড বাই R4। এভাবে R2 R3 আর R4 যেহেতু জানা মান, এই তিনটা জানা মানের সাহায্যে আমরা আননোন R1 টা বের করতে পারবো। কম্পেয়ারিংটা কি বুঝতে পেরেছি? কম্পারিজনটা রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট, এই জি সেই ম্যাম। রিয়েল পার্ট, এই তার মানে হচ্ছে হচ্ছে সেই। আপনার
ডিসির ক্ষেত্রেও রেজিস্ট্যান্সের যে সূত্র আর হচ্ছে এসির ক্ষেত্রেও সেমই আছে। হ্যাঁ, অলমোস্ট সেম। জি জি আচ্ছা, তাহলে রিয়েল পার্ট কম্পেয়ার করে আমরা আননোন আর1 এর মান পেয়ে গেছি। এখন আমরা ইমাজিনারি পার্ট কম্পেয়ার করব। এই হচ্ছে সেই ইমাজিনারি পার্টটা। এখানেও জে ওমেগা, এখানেও জে ওমেগা। তো ওমেগা ওমেগা কেটে দিলাম, কম্পেয়ার করে কি আসছে তাহলে? ওমেগা L1 R4 ইকুয়াল ওমেগা L2 R3। এই দুইটা পার্ট নিয়েছি কম্পেয়ারিং এর ক্ষেত্রে। ওকে, ফাইনালি কি পাচ্ছি তাহলে? ইমাজিনারি পার্টটা কম্পেয়ার করে এখান থেকে ওমেগা ওমেগা কেটে দিয়ে R4টাকে যদি ওই পাশে নিয়ে চলে যায়, তাহলে আমাদের ফাইনালি আসছে L1 ইকুয়াল R2 R3 ডিভাইডেড বাই R4। এখানে L2 R3 এবং R4 এর মান আমরা জানি। সো এই জানা মানগুলো থেকে আমরা বসিয়ে এই আননোন L2 L1 এর মান বের করতে পারবো। এতটুকু কি সবাই ক্লিয়ার হচ্ছে কিভাবে আননোন R1 এবং L1 এর মান বের করতে পারবো? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, এখন দেখুন, এখন একটা নতুন টার্ম আসছে, সেটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, যেটাকে আমরা কিউ ফ্যাক্টর বলছি। এটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা, ওমেগা L1 বাই R1। L1 এর মান এখানে পেয়েছি, R1 এর মান পেলাম একটু আগেই। সো কোয়ালিটি ফ্যাক্টর জাজ করতে পারি, কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে মেইনলি তাদের পারফরমেন্সটা জাজ করতে পারছি। এই যে দেখুন L1 R1, এটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা। আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, প্রত্যেকটা সার্কিটের জন্যই এই কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে এমনই, ওমেগা L1 বাই R1। আচ্ছা, তাহলে এখানে দেখুন ওমেগা ওমেগাই L1 এর জায়গায় বসাবো L2 R3 বাই R4, আর R1 এর জায়গায় বসাবো হচ্ছে R2 R3 বাই R4। যদি বসাই তাহলে এই R3 R3 কেটে যাচ্ছে, R4 R4 কেটে যাচ্ছে, থাকছে কি ওমেগা L2 বাই R2। তাহলে এইভাবে এই জানা রেজিস্ট্যান্স এবং জানা ইন্ডাকটেন্সের কম্পারিজন থেকে আমরা তাদের কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে তাদের পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারছি। তাহলে এটা হচ্ছে তাদের কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা। সো পরীক্ষায় বলতে পারে যে ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ব্রিজের জন্য কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন ডেরাইভ করতে, অথবা কোয়ালিটি ফর ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স ব্রিজ কোয়ালিটি ফ্যাক্টর কিউ ইকুয়াল ওমেগা L2 বাই R2। এরকম আসলে আমরা হচ্ছে পুরো সার্কিটের অপারেশনটা এটুকু লিখে দিলেই হবে। পারা যাবে না পরীক্ষায় যদি কোশ্চেন আসে এভাবে? জি ম্যাম। আচ্ছা, এখন একটু অল্প করে আমি একটু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা আলোচনা করছি। অ্যাডভান্টেজ হচ্ছে কি, R1 এবং L1 এর অপারেশন সিম্পল, তাদের ইকুয়েশনও সিম্পল, আর তারা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে না, কারণ ওমেগা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওমেগা মানে টয়েস বাই এফ, কোনো ফ্রিকোয়েন্সির টার্ম নেই, সো তারা কোনো ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট না। আর L1 এবং R1 প্রত্যেকটাই ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। L1 এর মান বের করতে আমাদের R1 এর হেল্প লাগছে না, আবার R1 বের করতে L1 এর হেল্প লাগছে না, দুইটা আলাদা আলাদা ভাবে আমরা তাদের মান বের করতে পারছি। এটাই হচ্ছে তাদের সুবিধা। ইকুয়েশনগুলো খুবই সিম্পল, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট না, এবং ইন্ডিভিজুয়ালি একটা অপরটার সাহায্য ছাড়াই তাদের মান বের করতে পারছি। দেখুন L1 এর ফর্মুলায় কিন্তু কোনো R1 এর টার্ম নেই, আবার R1 এর ফর্মুলায় কোনো L1 এর টার্ম নেই। এজন্যই বলছে R1 and L1 আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এটা হচ্ছে তাদের সুবিধা। আর অসুবিধা, অসুবিধা কি, যেহেতু ইন্ডাকটেন্স ইউজ করছি, ইন্ডাকটেন্স ভারী এলিমেন্ট, সো সেটা একটু কস্টলি, আর ভ্যারিয়েবল ইন্ডাকটেন্সগুলো আর একটু কস্টলি। আর যে জিনিসটা কস্টলি সেটা অবশ্যই ভারী, সো ভারী আর হচ্ছে কস্টলি, এটাই বলছে। ভ্যারিয়েবল ইন্ডাকটেন্স ইজ কস্টলি অ্যান্ড ভ্যারিয়েবল ইন্ডাকটেন্স ইজ বাল্কি। এই দুইটাই হচ্ছে তাদের অসুবিধা, ভারী এবং দামটা একটু বেশি, আর কোনো অসুবিধা নেই। সবাই কি বুঝতে পেরেছি? ম্যাম ওখানে